নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো জাতীয় দলের ম্যাচ দেখতে বসা মানেই কিন্তু একটা বিরাট চিন্তা মাথার মধ্যে কাজ করে। আজকে কি হবে, আজকে কি হবে, আর আজকে কি হবে। তো আজকের ম্যাচটা কীরকম হলো সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথেও আমাদের জাতীয় দলের প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে কিন্তু অবিচার হচ্ছে, সেই নিয়ে কথা বলার সাথে প্রীতম কোটালকে নিয়ে কিন্তু একটা বিরাট বড় আপডেট শেয়ার করা রয়েছে তোমাদের সঙ্গে। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ম্যাচের আগে যেরকমভাবে আমরা প্রতিদিন লাইভে আসি, লাইভে এসেছিলাম এবং আমরা কোনোদিনই করি না যে ম্যাচ চালু হয়ে গেলে যে লাইভ করা। আজকে কথা বলতে বলতে ফার্স্ট হাফের ম্যাচটা দেখলাম, রীতিমতন হতাশ হয়ে পড়লাম। ভাই এটা কি খেলা, মানে পুরাতন যে আমাদের গোপন একটা রোগ আছে, সেই রোগ কিন্তু এখনও কাটেনি। হ্যাঁ, এবার আমি এতটাও কোচকে দোষ দিতে পারবো না মানালোকে, কারণ একটা প্র্যাকটিস সেশন পেয়েছে প্লেয়াররা, সেরকমভাবে এখনও পুরোপুরি যে স্টাইল অফ প্লের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগবে, সেগুলো সব কিছু ঠিক আছে। আমি যদি গেম প্ল্যানিং নিয়ে কথা বলি, তো গেম প্ল্যানিং নিয়ে কিছু বলার নেই, ঠিক আছে, সেই নিয়ে আমি কিছু বলছি না। কিন্তু প্রত্যেকটা প্লেয়ার তো ভারতে খেলে, সবাই সবাইকে চেনে, সবাই সবার খেলার ধরন জানে। আমি তোমাকে পাস দিচ্ছি, তুমি যদি না বল পাস ধরতে পারো তো আমার কিছু করার থাকে না। একটার পর দ্বিতীয় পাসটা মিস পাস, দ্বিতীয় পাসের পর তৃতীয় পাস, তো বুঝতেই পারছে না যে কোথায় পাস দেয়া হবে। প্রত্যেকটা ফার্স্ট টাচ জঘন্য, এবং ফার্স্ট হাফে কিছু প্লেয়ারের খেলা দেখে রীতিমতন হতাশ হয়ে পড়লাম। লিস্টন কোলাজো 2-3 দিন আগে যে প্লেয়ারটা টপ ক্লাস পারফরমেন্স করছিল মোহনবাগানের জার্সি গায়ে, আজকে রীতিমতন একদম সুপার ফ্লপ ফার্স্ট হাফে বলতে হয় লিস্টন কোলাজো, কিছুই করতে পারেনি। আর ডিফেন্স লাইন নিয়ে কথা বললে আজকে একটা ইন্টারেস্টিং চেঞ্জ এসেছিল, যে আজকে সানা সিংকে সেন্টার ব্যাকে দেখা যায়, আনোয়ার আলীকে বেঞ্চে রাখা হয়, আশিস রায়কে প্লেইং 11-এ দেখা যায়, সুভাশিস বোসকে বেঞ্চে রাখা হয়। তো এইগুলো কিছু পরিবর্তন হয়েছিল। মাঝমাঠ প্লেয়ার হিসাবে আপুইয়া, থাপা এবং জিকসানকে একসাথে শুরু করানোর মানে সত্যি এটা বুঝতে পারলাম না। কিছুটা হয়তো ফার্স্ট হাফে ডিফেন্সিভ ফুটবল খেলবে ভেবেছিল কোচ, কিন্তু আমাদের র্যাঙ্কিং 124, আমরা অনেক পিছনের র্যাঙ্কিং, আমাদের থেকেও অনেক পিছনে অপোনেন্টের র্যাঙ্কিং 169। এখানে এত ভয় পাওয়ার মতন তো কিছু নেই, আমাদের ভয়গুলোকে কাটাতে হবে। আমরা খেলবো, ফ্রি ফুটবল খেলবো, গোল করব, চান্স ক্রিয়েট করব, তা নয় আমরা ডিফেন্স করব। এরকম 3জন মাঝমাঠের এরকম প্লেয়ারকে রাখার কোনো দরকার নেই। তবু আমি বলবো থাপা কিছুটা অ্যাডভান্স রোলে খেলার চেষ্টা করেছে, কিছুটা অ্যাটাকে সাহায্য করেছে, কিন্তু সাহাল আর থাপার মধ্যে তো তফাৎ আছে, একজন অ্যাটাকিং মিডিও আর একজন সেন্ট্রাল মিডফিল্ডারের মধ্যে তফাৎ রয়েছে। তো সেকেন্ড হাফে কিন্তু যেটা প্রথম চেঞ্জ করার প্রয়োজন, আমরা বারবারই বলছিলাম লাইভে যে সবার আগে লিস্টন কোলাজোকে চেঞ্জ করা দরকার, আর থাপার পরিবর্তে যদি ওখানে নিয়ে আসা সম্ভব হয় তো অবশ্যই কিন্তু সাহালকে নিয়ে আসা দরকার। তো সেকেন্ড হাফে কিন্তু নন্দকুমার এবং সাহালকে নিয়ে এসে কিছুটা হলেও আক্রমণের ঝাঁজ বাড়িয়েছিল আমাদের টিম ইন্ডিয়া। কিন্তু ফার্স্ট হাফে যে সবথেকে সহজতম সুযোগটা মিস করেছে মানবীর, মানে কিছু বলার নেই, একদম সাজানো বল তৈরি করে দিয়েছিল, সেখানে একটা ছোট্ট টোকা খুব সম্ভবত থাপার ছিল, সেখান থেকে ফিনিশ করার দরকার ছিল, বডিটাকেই কন্ট্রোল করতে পারলো না এবং সেখান থেকে গোল হলো না। এবং সানা একটা ক্ষেত্রে হেড দিয়ে কিন্তু ওপেন চান্স ক্রিয়েট হতো, কিন্তু সানা হেডে মিট করতে পারলো না। আর কয়েকটা ছোট ছোট চান্স ক্রিয়েট হয়েছে ফার্স্ট হাফে, কিন্তু আমরা 66% বল পজিশন নিয়ে খেললেও 5টা শট করেছি, শট অন টার্গেট একটা। তাহলে সেখান থেকে কী করে গোল হবে? একটা শট অন টার্গেটে তো একটাই গোল করা মানে বিশাল ব্যাপার। তো সেই যে শট অন টার্গেট আমাদের খুবই কম, মাঝ মাঠে বারবারই কিন্তু আমরা বল লুজ করছিলাম। দুটো উইং ব্যাক হিসেবে যারা খেলছিল তাদের অবস্থাও খুবই খারাপ ছিল। মনবীর সিংকে দেখে রীতিমতন হতাশ হলাম। আর ফার্স্ট হাফে লিস্টন কোলাজোর খেলা কি বলবো। সেকেন্ড হাফে যাই হোক, দুটো পরিবর্তন করে আক্রমণে কিছুটা ঝাঁঝ বাড়ালেও অপোনেন্ট দলও কিন্তু প্রচুর আক্রমণ করে চলে গেছে, সেখানে মাঝ মাঠের প্লেয়াররা, ডিফেন্সের প্লেয়াররা রীতিমতন থতমত খাচ্ছিল। তো সেই জায়গায় কিন্তু অপোনেন্ট কয়েকটা অ্যাটাক তৈরি করে চলে গেছে, কিন্তু সেখান থেকেও তারা গোল করতে পারেনি। আর গোলকিপার পজিশনে আমরিন্দার সিংকে সুযোগ দেওয়া হয়, কিন্তু ফিসাল কাইবকে ডাকাই হয় না। আমরিন্দার একটা ক্ষেত্রে তো পুরোপুরি ব্লান্ডার করে ফেলেছিল, তো অপোনেন্ট দল অতটা ভালো দল নয় বলে তারা ফিনিশ করতে পারেনি, তা না হলে ওখান থেকে বল নিয়ে গিয়ে ফিনিশ করাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। তো যাই হোক, সেখান থেকে ফিনিশ করা যায়নি।
এবং পরবর্তী সময় আমরা সাবস্টিটিউট প্লেয়ার হিসাবেও কিছু প্লেয়ারকে নামতে দেখলাম। সুরেশ সিং, শুভাশিস বোস, নন্দকুমার সাহাল এবং নিখিল পূজারি। আনোয়ার আলী কিন্তু বেঞ্চেই বসে রইল। কেন আনোয়ারকে খেলানো হলো না? সত্যি এই প্রশ্নের উত্তর আমাদের কাছে কারোরই নেই। হয়তো পিএসসির ব্যাপারটা চলছে বলেই আনোয়ারকে খেলানো হলো না, এটাও হতে পারে। আর পিএসসির সিদ্ধান্ত দিতে হবে না। একটা প্লেয়ারে তোমরা কেরিয়ার নষ্ট করবে ভেবে নিয়েছো তো চালিয়ে যাও, কিচ্ছু বলার নেই। মানে জঘন্যতর ব্যাপার। একটা ডিসিশান দিতে তো কত সময় লাগে, এরপরও তো অ্যাপিল কমিটিতে যাবে, তার একটা জরিমানা হবে, ইত্যাদি ইত্যাদি হবে। তো কেন এতদিন ফেলে রাখার সত্যি কোনো মানে বুঝতে পারছি না। কোনো জায়গা থেকে কি কোনো চাপে পড়েছে পিএসসি, বা কোনো জায়গায় কিছু সমস্যা হচ্ছে, সেগুলো তারা ক্লিয়ার করুক। না করলে তো হবে না, ওই ভিতর কথা চেপে রেখে দিয়ে রায় আটকে রেখে তো কোনো লাভ নেই। এবার কিন্তু রায় আসার দরকার। আর আনোয়ার আজকে ফার্স্ট 11-এ নেই, বেঞ্চে আছে, বেঞ্চ থেকেও স্টার্ট করলো না। সত্যি মানে বুঝতে পারলাম না কেন আনোয়ারকে আজকে স্টার্ট করানো হলো না। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু রীতিমতন একটা অবিচার হচ্ছে আনোয়ারকে নিয়ে, বলাই যায়। আর আমাদের যেটা পুরাতন রোগ, সেই রোগে কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে ভুগছি। তো এই মিসপাসগুলো বন্ধ করতে হবে এবং সর্বোপরি একটা প্র্যাকটিস সেশনে এর থেকে বেশি ভালো ফুটবল আশা করা উচিত নয়। তো সেক্ষেত্রে আরও কিছুটা দল প্র্যাকটিস করলে, কিছু যদি পরবর্তী সময় টুর্নামেন্ট যখন হবে সেখানে ঠিকঠাক প্র্যাকটিস হলে আশা করা যায় যে মানালোর গেম প্ল্যানিং যথেষ্ট ভালো। তো সেই জায়গা থেকে কিছুটা হলেও বেটার করতে পারবে। কিন্তু আমাদের প্লেয়ারদের তো ভালো করতে হবে। প্লেয়াররা যদি মিসপাস করে তো কোচের কিছু করার থাকে না। কোচও কিন্তু বারবারই বিরক্ত প্রকাশ করছিল, দেখা যাচ্ছিল সার লাইনে দাঁড়িয়ে। তো ঠিক আছে, আমরা আজকে ম্যাচ ড্র রাখতে পেরেছি। যেই দলকে 2-3 গোল দেওয়া যায় তাদের আমরা গোল দিতে পারিনি, এটাই ব্যাপার। তো আর কিছু বলার নেই এই ব্যাপার নিয়ে। তো এরপরে আমরা যদি চলে আসি একটুখানি আমাদের একজন বাঙালি ডিফেন্ডার প্রীতম কোটালকে নিয়ে। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। বেশ কিছু বড় মিডিয়া, ছোট মিডিয়া থেকেও মানে আপডেট আসছে। বড় মিডিয়া থেকে নয়, ওই ছোটোখাটো মিডিয়া থেকে আপডেট আসছে যে সে নাকি মোহনবাগানে সাইন করে দিয়েছে। তো দেখো, এখনও পর্যন্ত কেরালার সঙ্গে কন্ট্রাক্টেড অফিসিয়ালি রয়েছে। কোনো রকম তোমরা যেটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সেখানে গিয়েও দেখতে পারবে না যে তার কন্ট্রাক্ট টার্মিনেট হয়েছে। কথাবার্তা চলছে, এখনও যে ফাইনালাইজ হয়ে গেছে সেরকমটা নয়। অবশ্যই মোহনবাগানের জার্সি গায়ে প্রীতম কোটালকে আমরা দেখতে পেলে খুশি হব এবং সে এলে সর্বোপরি মোহনবাগানের ডিফেন্সটাও কিছুটা ভালো হবে। যা নরবরের ডিফেন্স টম আলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে রীতিমতন এখন চিন্তা লাগছে এবং সাইড ব্যাকের অবস্থাও দুর্বল রয়েছে, ডিফেন্স নিয়ে সমস্যা। তো সেই জায়গায় প্রীতম কোটালের ভবিষ্যৎ কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি। তো তাকে কন্ট্রাক্ট টার্মিনেট করে ফ্রি প্লেয়ার হিসাবেই জয়েন করতে হবে, কারণ ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেছে। আর অপরদিকে দীপক তাংরির ব্যাপারও হচ্ছিল। তো দীপক তাংরিরও কন্ট্রাক্ট টার্মিনেট হয়েছে বলে এখনও শোনা যায়নি। এমনকি আজকে রিসেন্ট কিছু পোস্ট খুবই ভাইরাল হচ্ছে, সেগুলো একটুখানি তোমরা দেখে নিও সোশ্যাল মিডিয়াতে। তো সেগুলো দিকেও অনেকটা আমাদের নজর থাকবে এবং সামনের দিনে কি আপডেট রয়েছে সেই দিকেও কিন্তু নজর থাকবে আমাদের। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।